এপিসোড 14 শুরু হয় ঠিক আগের এপিসোড থেকে, যেখানে শেষ হয়েছিল সেখান থেকে। সিয়ং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রিউ তাকে জিজ্ঞাসা করে যে কিভাবে এই ঘটনাটা ঘটে। তখন সিয়ং বলে যখন রিউ তাকে ফোন করেছিল, সিয়ং বিল্ডিং এর বাইরে এসে ফোনটা রিসিভ করতেই যাচ্ছিল, ঠিক তখনই বিল্ডিং এর ওপর থেকে কিছু একটা পড়ে। বলতে গেলে 4 থেকে 5টা পাথর লাগানো টাইলস নিচে পড়তে শুরু করে সিয়ং এর ওপর। আর ঠিক সেই সময় সিয়ং এর কাছে মৃত্যুটা খুব কাছ থেকে মনে হয়েছিল। তখন সিয়ং এর চোখের সামনে তার পুরো জীবন ভেসে উঠেছিল, আর সেই প্রতিটা মুহূর্তে রিউ ছিল তার সাথে। ছোটবেলা থেকে হাই স্কুল, তারপর কলেজ, এরপর রিউর এখানে আসা, আর তাদের লাভ স্টোরির শুরুটা, সবকিছু সিয়ং এর চোখের সামনে ভেসে উঠেছিল। কিন্তু ভাগ্য ভালো যে সিয়ং তখন এক ধাপ পেছনে চলে গিয়েছিল, যার কারণে সব টাইলস তার সামনে পড়ে যায়। তবে একটা টাইলস তার হাতের উপরে পড়ায় তার হাতে আঘাত লাগে। সব শুনে রিউর আরো বেশি চিন্তা হতে থাকে। সে বলে যদি তুমি 1 সেকেন্ড ওখানে দেরি করতে তাহলে কত বড় ক্ষতি হয়ে যেত জানো। এখন ভাবলে বুঝি তোমার কাজটা কতটা বিপজ্জনক, যে কোনো সময় তোমার উপর কিছু পড়ে যেতে পারে, তাই এখন থেকে খুব সাবধানে থাকবে। তারপর সিয়ং এর কাছে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে সে থেমে যায়। রিউ জিজ্ঞাসা করলে সে বলে যে রিউ 3য় স্থান পেয়েছে। রিউ জিজ্ঞাসা করে এর মানে কি। সিয়ং বলে রিউ কুকিং প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। রিউ বলে কিন্তু আমি তো কোনো প্রতিযোগিতায় অংশই নেইনি। সিয়ং বলে আমি নিয়েছিলাম। তখন এক ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে রেস্টুরেন্টের জন্য সিয়ং সেরা স্থপতির পুরস্কার পেতে যাচ্ছিল। সে যখন রেস্টুরেন্টে গিয়েছিল তখন সে ওই হেলদি রেসিপি কন্টেস্টের পোস্টার দেখে। তখনই সিয়ং রিউর পক্ষ থেকে সেখানে অংশগ্রহণ করে, আর রিউর বানানো ব্রকলি ও চিকেন রিসাতো রেসিপি সেখানে জমা দেয়। তো রিউ ওই হেলদি রেসিপি প্রতিযোগিতায় 3য় স্থান পায়। সিয়ং তার অনুমতি ছাড়া সেখানে অংশগ্রহণ নেওয়ার জন্য রিউর কাছে ক্ষমা চায়। রিউ জিজ্ঞাসা করে আমি সত্যি পুরস্কার জিতেছি। রিউ তো বিশ্বাসই করতে পারছিল না। সে অনেক প্রতিযোগিতায় প্রথম হয়েছে আগে, কিন্তু এই প্রতিযোগিতায় 3য় স্থান অধিকার করেও সে খুব খুশি। এটা শুনে সিয়ং অবাক হয়। রিউ বলে আমি রান্না করতে চাই, কিন্তু কোথাও চাকরি পাচ্ছিলাম না। ভাবতাম মানুষ কি ভাববে সেটা নিয়ে চিন্তিত ছিলাম। এখন আর এসব ভাববো না। আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু এটা দেখে মনে হচ্ছে গড যেন আমাকে বলছে সামনে এগিয়ে যাও, চেষ্টা চালিয়ে যাও। এদিকে সকালে ময়ূম রেডি সেডি হয়ে কাজের উদ্দেশ্যে বের হতে গেলে তার মা তাকে বলে দানোর মাথা ঠিক আছে তো। আসলে ময়ূমের মা দানোর সাথে ময়ূমের রিলেশনটা কিছুতেই অ্যাকসেপ্ট করবে না বলে দেয়, কিন্তু ময়ূম তার কোনো কথা শোনে না। কানে হাত দিয়ে তার মায়ের কথাটা ইগনোর করে চলে যায়। আসলে ময়ূমের মা ইয়ংদের জন্য এই সম্পর্কটা মেনে নিতে যাচ্ছেন না। ইয়ংদকে তো সে ভালোবাসে, কিন্তু তারপরেও তার মন এটা কিছুতেই মানতে চাচ্ছে না। আর গতকাল রাতেও দানো যখন ময়ূমের মাকে সব সত্যিটা বলতে চেয়েছিল, কিন্তু ময়ূমের মা দানোর কোনো কথাই শুনবে না বলে দেয়, আর ময়ূমের সাথে ডেট করার চিন্তাও তার মাথায় আনতে না বলে। পরের সিনে দেখায় মিয়ং সিয়ংকে বলে অ্যাওয়ার্ড পাওয়ার পর তাদের কাছে আরো বেশি প্রজেক্টের অফার আসছে, আমাদের তো এখনই সুযোগ এসেছে। কিন্তু সিয়ং তো এখন কোনো কাজ করতেই চায় না। সে বলে আমি তো বিয়ে করতে যাচ্ছি। এটা শুনে মিয়ং অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে কে, কখন, কিভাবে। সিয়ং বলে রিউ। এটা শুনে মিয়ং আরো অবাক হয়। সে বলে তোমরা তো ছোটবেলার বন্ধু, পরিবারের মতো সম্পর্ক, এটা কিভাবে সম্ভব। সিয়ং বলে শান্ত হও আর বলো যদি আমি রিউকে প্রপোজ করতে চাই তাহলে কিভাবে করব, আমাকে আইডিয়া দাও, তোমার তো অভিজ্ঞতা আছে। মিয়ং সিয়ংকে প্রপোজালের কয়েকটা আইডিয়া দেয়, কিন্তু একটাও কাজের না। তখন লিনা এসে সিয়ংকে একটা আইডিয়া দেয় যেটা সিয়ং এর খুব পছন্দ হয়, আর ঠিক করে যে সে রিউকে এভাবে প্রপোজ করবে। আর এর সাথেই জানা যায় যে লিনা সিয়ং এর উপর থেকে মুভ অন করে নিয়েছে, কিন্তু এতে তার একটু আক্ষেপ নেই, কারণ সে সিয়ং এর কাজকে পছন্দ করত, আর এটা এসে ভালোবাসা হিসেবে ধরে নিয়েছিল। এখন লিনা সেটা বুঝতে পেরেছে। পরের সিনে দেখায় রাতে রিউ আর ময়ূম একসাথে বসে তাদের জীবনের গল্প একে অপরের সাথে শেয়ার করছে। এখানে ময়ূম রিউকে বলে দেয় যে সে দানোকে লাইক করে। অন্যদিকে দানো আর সিয়ংও নিজেদের লাইফের আপডেট একে অপরকে দেয়। তখন রিউর একটা মেসেজ সিয়ং এর কাছে আসে। তারা দুজন মিলে ময়ূম আর দানোকে দেখা করিয়ে দেওয়ার জন্য প্ল্যান করে। রিউ সিয়ংকে বলে দানোকে নিয়ে এক জায়গায় আসতে, আর তারপর সিয়ং দানোকে সেখানে নিয়ে যায়। তখন রিউ তাদের সামনে এমন ভান করে যেন এটা একটা কোইন্সিডেন্স। সবাই তার অ্যাক্টিং ভালোভাবেই বুঝতে পারে। ময়ূম আর দানো বুঝে যায় যে এটা তাদের প্ল্যান। তারপর রিউ আর সিয়ং ওদের দুজনকে একা ছেড়ে দেয় যাতে তারা তাদের মনের কথা একে অপরের সাথে শেয়ার করতে পারে। প্রথমে তো এরা দুজন কথা বলতে হেজিটেট ফিল করছিল, তারপর ময়ূমই প্রথম কথা বলে। ময়ূম বলে তুমি কিভাবে আমার মায়ের সামনে তোমার অনুভূতির কথা বলতে পারলে।
দানো এর জন্য সরি বলে আর বলে আমি ভেবেছিলাম সরাসরি বললে হয়তো ভালো হবে। তো তাদের লাভ স্টোরি এখন এখান থেকে শুরু হয়। দুজনের মধ্যে তো সব ঠিক আছে, কিন্তু সমস্যা হলো ময়মের মা। সে কিছুতে ময়ম আর দানোর রিলেশনটা মেনে নিতে চাচ্ছেন না। ময়ম বাড়ি এসে তার মাকে বোঝায় আর তাকে এটাও বলে যে ইয়ংদু দানোর নিজের মেয়ে না। মা সব শুনে বলে তুমি কি মনে করো এসব শুনে আমি তোমাদেরকে মেনে নিব? যতই হোক ইয়ংদুকে তোমার মেয়ে হিসেবে পরিচয় দিতে হবে, তুমি এত কিছু সামলাতে পারবে না। ময়ম অনেক করে তার মাকে বোঝায়, কিন্তু তার মা এসব বুঝতে নারাজ। কিন্তু পরের দিন সে যখন ইয়ংদু, ময়ম আর দানোকে একটা ফ্যামিলির মতো দেখে, ইয়ংদুর প্রতি ময়মের এত ভালোবাসা দেখে তখন সে ডিসাইড করে যে সে ওদের রিলেশনশিপটা মেনে নেবে। ওরা বাড়ি ফেরার পথে ময়মের মা ওদেরকে একসাথে বাড়িতে খেতে ডাকে আর ইয়ংদুকে কোলে নিয়ে ভিতরে চলে যায়। ময়ম আর দানো এটা দেখে খুব খুশি হয়। পরের সিনে দেখায় সিয়ং রিউকে আবার তার ইউটিউব চ্যানেল শুরু করতে বলছে, কিন্তু রিউ আবার ক্যামেরার সামনে আসতে একটু হেজিটেট ফিল করছিল। তখন সিয়ং তাকে অভয় বাণী দিয়ে বলে চিন্তা করো না, আমি তোমার পাশে থাকবো আর তোমার ভিডিও রেকর্ড করার দায়িত্ব আমি নিলাম। তারপর তারা দুজন মিলে ভিডিও রেকর্ড করা শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর রিউ ক্যামেরার সামনে খুব নার্ভাস হয়ে যায়, কারণ সে ভয় পাচ্ছিল তার খাবারটা ঠিক মতো তৈরি হবে কিনা এ নিয়ে। পরের সিনে দেখায় রিউর মা বাবার বিজনেস ঠিক ভালো চলছিল না, কারণ তাদের পাশে আরেকটা রেস্টুরেন্ট হয়েছে। তাই তারা দুজন মিলে ঠিক করে যে তারা নতুন কিছু শুরু করবে, কিন্তু তার আগে তারা কিছু ট্যুর দিবে আর অনেক মজা করবে। রিউর মায়ের সব ফ্রেন্ডরা মিলে ঠিক করে যে তারা এক জায়গায় ঘুরতে যাবে, কিন্তু সেখানকার কস্ট অনেক বেশি ছিল। তাই রিউর মা বুঝতে পারছিল না যে সে কি করবে। এখন এমনিতে তাদের বিজনেসের অবস্থা খারাপ। রিউর মা যে টাকার জন্য যেতে চাইছে না সেটা সিয়ং এর মা বুঝতে পারে, তাই সে তাকে টাকা দিতে চায় ট্রিপে যাওয়ার জন্য। একজন ফ্রেন্ড হিসেবে যা করা উচিত সে সেটাই করতে চেয়েছিল, কিন্তু রিউর মা এর উল্টো ধরে নেয়। সিয়ং এর মায়ের ভাবে তাকে টাকা অফার করাটা তার মানে গিয়ে লাগে, আর এই নিয়ে দুই বান্ধবীর মধ্যে তুমুল ঝগড়া লাগে। সিয়ং এর মা তো সে মিন করে তাকে এই টাকাগুলো দিতে চায়নি। রিউর মা তাকে ভুল বুঝে উল্টাপাল্টা কথা বলছিল বলে সেও রিউর মায়ের উপর রেগে যায়। তখন তাদের দুজনের হাজবেন্ড সেখানে পৌঁছে যায় আর তাদের এই চুলোচুলি বন্ধ করে যার যার বাড়ি নিয়ে যায়। তারা তাদের ওয়াইফদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু দুজনে তো দুজনের কথাতে অটল। কি আর করার, বেচারা হাজবেন্ডরা। এদিকে সিয়ং রিউকে প্রপোজ করার জন্য রেডি হচ্ছিল, কিন্তু প্রপোজ করার দিন একের পর এক অঘটন তার সাথে ঘটে যাচ্ছিল। প্রথমে তো শাওয়ার নিতে যেয়ে কলের পানি শেষ হয়ে যায়, তারপর শার্ট আয়রন করতে যেয়ে শার্ট পরে যায়, আবার যেই গাড়ির ডেকের পিছনে রিউকে প্রপোজ করার জন্য সে সাজিয়েছিল সেইটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যাওয়ার কারণে রিপেয়ারে পাঠিয়ে দিতে হয়। এরপর রেস্টুরেন্টে ঘটে আরেক অঘটন। রেস্টুরেন্টের শেফ তার বেবি হওয়ার খবর শুনে সেখান থেকে ইমিডিয়েট বের হয়ে যাওয়ার কারণে সিয়ংকে গিয়ে কেকটা নিয়ে আসতে হয়, আর তারপর কেক আনতে যেয়ে সে ব্যালেন্স রাখতে না পেরে কেক নিয়ে এভাবে পড়ে যায়। একদিনে এত কিছু তার সাথে ঘটে গেল, তার আর রিউকে প্রপোজ করা হয়ে উঠল না। রাতে রিউ যখন কুকিং প্র্যাকটিস করছিল তখন তার ইউটিউব চ্যানেলের ভিডিওতে একটা কমেন্ট আসে, সেটা পড়ে রিউ খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। সিয়ং জিজ্ঞাসা করে কি হয়েছে। রিউ সিয়ংকে সেই কমেন্টটা দেখায়, যেখানে লেখা ছিল আমার মায়ের ক্যান্সার হয়েছে, এখন তার কেমোথেরাপি চলছে, কিন্তু তিনি কিছুই খেতে পারছিলেন না। স্বাস্থ্যকর রেসিপি খুঁজতে গিয়ে আমি তোমার ভিডিওটা পাই, তাই আমি তোমার রেসিপি দেখে রান্না করি। আর বহুদিন পর অবশেষে আমার মা কিছু খেয়েছেন এবং তার সেটা খুব ভালো লেগেছে, তাই এই রেসিপির জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সিয়ং বলে দেখলে তো তিনি কতটা পছন্দ করেছে তোমার খাবার, তাহলে তুমি কেন কাঁদছো? রিউ বলে কারণ আমি তার কষ্টটা অনুভব করতে পারি। আমি কেমোথেরাপির সময় একই অবস্থায় ছিলাম, আমি কিছুই খেতে পারছিলাম না, এমনকি পানি গিলতেও কষ্ট হচ্ছিল, কিন্তু এখন যখন জানলাম কেউ আমার খাবার পছন্দ করেছে, আমার মতোই কেউ একজন এটা পছন্দ করেছে, এটা আমার খুব ভালো লেগেছে। এটা জানার পর আমি খুব অনুপ্রাণিত বোধ করছি। আমি আরো রান্না করতে চাই তাদের জন্য যারা আমার মতো কষ্টে আছে। আমি তাদের বলতে চাই সব ঠিক হয়ে যাবে, শুধু স্বাস্থ্যকর খাবার খেতে হবে। সিয়ং বলে এই কাজটা তোমার চেয়ে ভালো আর কেউ করতেই পারবে না। রিও বলে তাই আমি আরো মনোযোগ দিয়ে ভিডিও বানাবো। এটা শুনে সিয়ং কেঁদে ফেললো। রিও জিজ্ঞাসা করে তোমার আবার কি হলো? সিয়ং বলে যখন তুমি অসুস্থ ছিলে কিছুই খেতে পারতে না, আমি ভাবতেও পারছি না তুমি তখন কত কষ্ট পেয়েছিলে। আমি সরি তখন আমি তোমার পাশে থাকতে পারিনি বলে, আমি সারা জীবন এর জন্য অনুতপ্ত থাকবো। রিও বলে প্লিজ এটা বলো না, এটা তোমার দোষ নয়। সিয়ং বলে তাহলে কি তুমি আমাকে একটা সুযোগ দিতে চাও তোমার সঙ্গে বাকিটা জীবন কাটানোর জন্য? এটা শুনে রিও অবাক হয়ে যায়। সিয়ং বলে আমার এমন কোনো প্ল্যান ছিল না, কিন্তু সকালে আমার গাড়িটার সমস্যা হয়েছিল, তারপর আমি সেই কেকটাও ফেলে দিই, কিন্তু ভাগ্য ভালো আমার কাছে একটা জিনিস এখনো আছে,
এটা বলে সে তার পকেট থেকে একটা ব্রেসলেট বের করে এবং রিউকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু রিউ তাকে তখন মানা করে দেয়। সে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটা শুনে সিয়ং অবাক হয়ে যায় এবং এখানে এই দৃশ্যটা শেষ হয়। পরের দিন অফিসে সিয়ং এর কোনো কাজে মনোযোগ ছিল না, কারণ তার মাথায় শুধু রিউ রিজেকশন ঘুরছিল। সে বুঝতে পারছিল না যে কেন রিউ তার প্রপোজালটা রিজেক্ট করলো। তখন দানো সেখানে আসলে সে দানোর সাথে সবটা শেয়ার করে। দানো তো তাকে কিছু আইডিয়া দেয়, কিন্তু আমার মনে হয় সেগুলো একটাও কাজের নয়। এদিকে রিউ এখনো সিয়ং এর প্রপোজালটা নিয়ে ভাবছিল। অন্যদিকে রিউর বাবা আর সিয়ং এর বাবা একবারে দেখা করে তাদের স্ত্রীদের নিয়ে আলোচনা করতে। তারা ভাবছিল যে কিভাবে রিউর মা আর সিয়ং এর মায়ের মধ্যে ঝগড়া মেটানো যায়। অনেক রাত হয়ে যায়, তারা বাড়ি আসতে দেরি করছিল বলে রিউর মা আর সিয়ং এর মা বের হয় তাদের খুঁজতে বের হতে গিয়ে তাদের দুজনের সামনাসামনি দেখা হয়ে যায়, কিন্তু তারা একে অপরের সাথে কোনো কথা বলে না। এদিকে সিয়ং কষ্টে অনেক ড্রিঙ্ক করে পড়েছিল। রিউ এসে তাকে নিয়ে যায়। সিয়ং তখন অনেক আবল তাবল বকছিল। সিয়ং বলে, তুমি জানো তোমাকে ছাড়া আমার জীবনের কোনো মানে নেই, তুমি আমার সবকিছু। এটা বলেই সে আবার অচেতন হতে শুরু করে। তাই রিউ তাকে আবার সেন্সে আনার চেষ্টা করে আর বলে, উঠে পড়ো, না হলে আমি এখান থেকে চলে যাব। সিয়ং কোনো সাড়া দেয় না। রিউ সিয়ংকে একা ফেলে চলে যেতে নেয়, কিন্তু সে পারে না। কিছুক্ষণ পর সিয়ং এর জ্ঞান ফিরে আর এবার তার সম্পূর্ণ সেন্স ফিরেছিল। রিউ তাকে একটু দূরে নিয়ে আসে। রিউকে দেখে সে বলে, আমি এখানে কি করছি? রিউ বলে, তোমার নেশা কেটে গেলে তুমি বাড়ি চলে যাও। সিয়ং রিউকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে রিজেক্ট করলে কেন? তুমি আমাকে ভালোবাসো, তবু আমাকে বিয়ে করতে পারবে না কেন? রিউ বলে, আমরা যেমন আছি তেমন থাকাটাও ঠিক আছে। সিয়ং বলে, এর চেয়ে ভালো হতে পারে। আমরা বাকি জীবন একসঙ্গে সুখে থাকতে পারবো। আমরা একসঙ্গে বড় হব, আরো শক্তিশালী হব। রিউ বলে, তুমি কিভাবে নিশ্চিত হয়ে বলতে পারো যে আমরা অনেকদিন একসঙ্গে থাকবো? আমি এখন ভালো আছি, কিন্তু একদিন আমি ভালো নাও থাকতে পারি। তুমি জানো আমার অবস্থা সম্পর্কে। সিয়ং বলে, তুমি এমনটা ভাবছো কেন? রিউ বলে, আমি এখন এসব ভাবতে চাই না, কিন্তু কিছু করার নেই। আমি জানি না যদি কোনোদিন আবার আমার কিছু হয়ে যায়, কে জানে, হয়তো আগামীকালই কিছু হতে পারে। সিয়ং বলে, রিউ, আমার ক্ষেত্রেও তো একই কথা। তুমি দেখেছো কয়েকদিন আগে আমার সাথে কি হতে যাচ্ছিল। আর শুধু আমাদের নয়, পৃথিবীর যে কারোর সঙ্গে এমন হতে পারে। মৃত্যু একদিন সবার কাছেই আসে, এটা থেকে কেউ পালাতে পারবে না। সব জীবের জন্য নিয়ম এক। আমি জানি তুমি কি নিয়ে চিন্তা করছো। আমি গড নই, তাই এটা হবেই না এমনটাও গ্যারান্টি আমি দিতে পারি না, কিন্তু একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, আমি বাকি জীবন তোমার সঙ্গেই কাটাতে চাই। রিউকে সে জড়িয়ে ধরে আরো বলে, সেটা 100 বছর হোক, 10 বছর হোক বা একদিন, যতটুকু সময় আছে আমি তোমার সঙ্গেই কাটাতে চাই। সিয়ং এর কথা শুনে আবেগপ্রবণ হয়ে রিউ বলে, আমিও এটা চাই। সিয়ং বলে, তাহলে কি তুমি আমার প্রপোজাল গ্রহণ করবে? রিউ বলে, হ্যাঁ, যদি তুমি এই ব্রেসলেটটা আবার আমাকে দিয়ে দাও। সিয়ং বলে, আমি এখনই বাড়ি গিয়ে সেটা নিয়ে আসবো। ঠিক তখনই রিউর মা বাবা আর সিয়ং এর মা বাবা সেখানে চলে আসে আর তাদেরকে এভাবে জড়িয়ে ধরে থাকতে দেখে। এখন সত্যিটা জানার পর তাদের প্যারেন্টসদের কি রিয়াকশন হয় সেটাই জানার পালা। আর এখন এমনিতেও রিউয়ের মায়ের সাথে সিয়ং এর মায়ের ঝগড়া লেগে আছে। দেখা যাক কি হয় তাদের সম্পর্কের পরিণতি। দেখা হবে নেক্সট এপিসোডে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আল্লাহ হাফেজ।